সুপ্রিয় দর্শক, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের আয়োজনে। যে আয়োজনটিতে আপনারা সবসময় নিয়মিত থাকেন আমাদের সাথে। ব্যাংক এশিয়া অন্তর্ভুক্তির অর্থনীতি নিয়ে আমাদের আয়োজনটি সাজানো হয়েছে। তো আজকের আয়োজনে আমাদের সাথে যিনি অতিথি হিসেবে রয়েছেন, আমাদের সাথে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হয়েছেন। আমাদের সাথে যিনি আছেন তিনি সাফায়াতুল ইসলাম খান। উনি জয়েন করেছেন আমাদেরকে বিকাশ থেকে। উনি আমাদের সাথে সাফায়াতুল ইসলাম খান, আপনি তো আমাকে শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। আমাকে আপনি শুনতে পাচ্ছেন? জি, অসংখ্য ধন্যবাদ আমাদের আয়োজনটিতে সঙ্গে যুক্ত হওয়ার জন্য। হেড অফ টেলিকম অ্যান্ড অনলাইন পেমেন্ট বিকাশ আপনি রয়েছেন। তো প্রথমে আপনাকে দিয়ে শুরু করব, সাথে আমাদের সাথে আরেকজন গেস্ট আছে, একটু পরিচিত হয়ে নিয়ে। আমাদের সাথে যুক্ত হয়েছে প্রফেসর ডক্টর নাজদিন। আপনি ইকোনমিক্স হিসেবে রয়েছেন ঢাকা ইউনিভার্সিটিতে। আপনি কি এখন শুনতে পাচ্ছেন আমাকে? আমি কিন্তু শুনতে পাচ্ছি না কিছু। আচ্ছা, আমাদের সঙ্গে থাকুন আপনি। আমাদের সাথে সাফায়াত আপনি যুক্ত হয়েছেন। আমি আপনাকে দিয়ে আসলে প্রশ্নটি শুরু করতে চাই। আসলে অনেক সময় টেকনিক্যাল প্রবলেম অ্যারাইজ করে, আমাদের সাথে অতিথি যুক্ত হোক। ইন দ্য মিন টাইম আপনার কাছে প্রথম প্রশ্নটি আমি রাখতে চাইবো, গ্রামের ক্ষুদ্র অর্থনীতিতে বিকাশের ভূমিকা সম্পর্কে যদি আমাদেরকে একটু বলতেন। জি, ধন্যবাদ। আজকের অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য আমি কোনো কিছু শুনতে পাচ্ছি না। যেটা বলতে চাই যে 2011 সালে বিকাশের যে শুরু, আজকে আপনাদের অনুষ্ঠানের নাম যে অন্তর্ভুক্তির অর্থনীতি, আসলে এই এজেন্ডাকে সামনে রেখে, ফাইন্যান্সিয়াল ইনক্লুশন বা অন্তর্ভুক্তির অর্থনীতিকে সামনে রেখে বিকাশের যাত্রা শুরু। তো মূলত একদম শুরু থেকেই আমাদের এই ক্ষুদ্র অর্থনীতি বা গ্রামীণ অর্থনীতিকে কিভাবে শক্তিশালী করা যায় সেই অংশের উপরই আমাদের মূল অ্যাকচুয়ালি ভাবনাগুলো ছিল, মূল ফোকাসগুলো ছিল। তো আপনি যদি চিন্তা করে দেখেন যে বিকাশ বা এই মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের পূর্ববর্তী যুগগুলোতে টাকা পাঠানো একটা কিন্তু বড় সমস্যা ছিল। শহর থেকে গ্রামে বা গ্রাম থেকে শহরে সময় সাপেক্ষ এবং অনেক ক্ষেত্রে নিরাপত্তাহীনতার যে ব্যাপারগুলো থাকতো। তো সেই জায়গাটায় বিকাশ আসার পরে আপনি ব্যক্তিগত পর্যায়ে বলুন আর ক্ষুদ্র ব্যবসায়ীদের পর্যায়ে বলুন, টাকা পাঠানোটা এখন হয়ে গেছে একদম তাৎক্ষণিক। আপনি পাঠাচ্ছেন, মুহূর্তেই টাকা দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে চলে যাচ্ছে। তো এর ফলে যেটা হয়েছে যে আপনি আপনার প্রয়োজন হলে আপনি সঙ্গে সঙ্গে টাকার যে উপকারিতা সেটা কিন্তু আপনি পেতে পারছেন। আপনি একজন ব্যবসায়ী যদি হয়ে থাকেন, ব্যবসায়ী হিসেবে আপনার টাকা হাতে আসলে সেই ব্যবসাকে আবার আপনি লগ্নি যদি করতে চান, বিনিয়োগ করতে চান, সেটা আপনি অনেক দ্রুত গতিতে করতে পারছেন। আগে যেখানে আপনার হয়তো একটা পেমেন্ট পেতে অনেক সময় লাগতো ক্যাশের ডিপেন্ডেন্সির কারণে, সেই জায়গাটায় বিকাশ একটা ভূমিকা পালন করেছে বলে আমরা মনে করি। এর ফলে আমরা মনে করি যে বাংলাদেশের জিডিপিতে গত দশক যে গ্রোথটা হয়েছে, এর পিছনে অন্যতম চালিকা শক্তি কিন্তু ছিল মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের এই গ্রোথটা। এটা সামগ্রিকভাবে সরকার, বিভিন্ন ব্যাংকের যে ইকোসিস্টেম, মোবাইল নেটওয়ার্ক অপারেটর সবাই মিলে কাজ করেছেন বলেই আমরা এই সফলতাটা পেয়েছি বলে আমি মনে করি। জি, অসংখ্য ধন্যবাদ সাফায়াতুল, আমাদের সঙ্গে থাকেন। ডক্টর নাজদিন, আপনি তো আমাকে শুনতে পাচ্ছেন। আপনি যদি শুনতে পান তাহলে আমার প্রশ্নটি থাকবে যে এই যে 2020 বাজেটটি নির্ধারণ করা হয়েছে, সেখানে ক্ষুদ্র অর্থনীতিতে কি প্রভাব পড়বে বলে আপনি মনে করেন? আর পাশাপাশি একটু যদি বলতেন আমাদেরকে যে ক্ষুদ্র অর্থনীতিতে যে বিদ্যমান চলমান অবকাঠামো, তার সাথে আয় ব্যয়ের সামঞ্জস্যতা রয়েছে বলে আপনি মনে করছেন নাকি? আপনার অডিওটাতে মনে হয় একটু সমস্যা হচ্ছে। আপনি একটু মিউটটা আনমিউট করে যদি আবার আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন খুব ভালো হয়। আমি আরেকবার সাফায়াতুল ইসলাম আপনার কাছে চলে যেতে চাইবো। আপনার কাছে আমার যে প্রশ্নটি এবার থাকবে যে এই যে সারা দেশব্যাপী আপনাদের টাকা পয়সার জি জি, অবশ্যই ডক্টর নাজদিন, আপনি বলুন, আপনাকে শুনতে পাচ্ছি আমরা। দিয়ে ফেলি, সেটা হচ্ছে বাজেট দিয়ে তো আসলে বাজেট দিয়ে তো ঠিক অবস্থাটা নির্ধারণ হয়নি। অবস্থাটা হয়েছে বলেই বাজেটে আমরা অনেক কিছু আশা করেছি এবার। এবং অবস্থাটা আমরা সবাই জানি যে এই মুহূর্তে কোভিড-19 এর প্রভাবে সারা অর্থনীতিই সমস্যায়, কিন্তু ক্ষুদ্র মাঝারি উদ্যোক্তাদের সমস্যাটা কিন্তু প্রকট বেশি। এই কারণে যে বড় উদ্যোক্তাদের উদ্যোগে বড় ধরনের সঞ্চয় এবং নানান রকম সুযোগ সুবিধা তারা অলরেডি পেয়ে থাকেন। ক্ষুদ্র উদ্যোক্তাদের সমস্যা হচ্ছে তাদের অনেক ক্ষেত্রে কিন্তু পুঁজিটা যেটা ওটা আসছে আবার বিনিয়োগ হয়ে যাচ্ছে, আসছে আবার বিনিয়োগ হয়ে যাচ্ছে। সুতরাং ওনাদের ব্যবসাটা অনেকখানি নির্ভর করে বিক্রির উপরে, বিক্রি কতটা হচ্ছে, এবং সেই বিক্রির একটা বড় অংশ কিন্তু দেশীয় বাজারে। ক্ষুদ্র উদ্যোক্তাদের খুবই
কমই বিদেশের বাজার কিংবা অন্য জায়গায় যেতে পারেন। আর এবার আমরা জানি যে সব জায়গাতেই সমস্যা, ফলে ক্ষুদ্র উদ্যোক্তাদের এই মুহূর্তের এই যে দীর্ঘদিন যে কেনা বেচাটা বন্ধ রইলো, তার কারণে তাদের পুঁজি কিন্তু কমে গেছে। তাছাড়া তাদের কিছু মার্কেট আছে যেই সময় ক্ষুদ্র উদ্যোক্তারা বিক্রি করেন, একটা হচ্ছে ঈদের বাজার, আরেকটা হচ্ছে বৈশাখের সময়। তাছাড়া সারা দেশে যে ক্ষুদ্র উদ্যোক্তারা এক জায়গার পণ্য আরেক জায়গায় নেওয়া, কোনো কিছুই তো হয়নি, আমরা কেউ কেনাকাটা সেইভাবে করছি না। ফলে ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য তার ক্যাপিটালটা খুবই এখন গুরুত্বপূর্ণ। সেই জায়গাতেই বাজেটের যে বরাদ্দটা, সেই বরাদ্দটা যত দ্রুত বাস্তবায়ন হয় সেটা খুব গুরুত্বপূর্ণ। আপনার এই অনুষ্ঠানে যোগ দেওয়ার আগেই আমি বাংলাদেশ ব্যাংকের সার্কুলার দেখছিলাম এই এখন বসে বসে, এবং দেখলাম সেখানে এখনো পর্যন্ত বাংলাদেশ ব্যাংক অনুরোধ করে যাচ্ছে বিভিন্ন ব্যাংককে যে আপনারা দ্রুত গতিতে বাস্তবায়ন করেন। সেখানে ব্যাংকগুলো প্রতিজ্ঞা করছে যে এই জুলাই থেকে অগাস্টের মধ্যে তারা এই ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য যে সরকারের প্রণোদনা সেটা বাস্তবায়ন করবেন। আপনি চিন্তা করেন অলরেডি মার্চ থেকে কত মাস চলে গেছে এই প্রণোদনা ঘোষণার পরে, এপ্রিলে এই ঘোষণাটা আসে। তাহলে সেইখানে এই উদ্যোক্তারা কি করে টিকে থাকবেন? যদি বাজারে আপনার ডিমান্ডের অবস্থা যদি ভালো হয়, তাকে তো উৎপাদনটা করতে হবে, এবং সেই জায়গাতে আমি মনে করি যে খুব দ্রুত এই প্রণোদনার অর্থ ছাড় করা উচিত। এছাড়াও আমরা জানি যে ক্ষুদ্র উদ্যোক্তাদের অনেকেরই কিন্তু অনানুষ্ঠানিক খাতে, গ্রামীণ অর্থনীতি বলি, নারী উদ্যোক্তাদের বলি, তারা কিন্তু অনেকেরই ব্যাংক অ্যাকাউন্টও নাই, এবং কিন্তু তারা এই উদ্যোগগুলো কিন্তু তারা চালিয়ে যাচ্ছেন অনানুষ্ঠানিক ভাবে। সেখানেও সরকারের কিছু প্রণোদনা আছে এনজিওদের মাধ্যমে, বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে, সেগুলাও কিন্তু পাওয়ার ক্ষেত্রে ক্ষুদ্র উদ্যোক্তাদেরকে সবসময় অবহেলা করে। ব্যাংক সবসময় ভাবে যে আমার যেই কষ্টটা হবে 2 কোটি টাকা ঋণ দিতে, সেটা আমি 10 লাখ টাকা ঋণের পেছনে কেন খরচ করব? সেই জায়গা থেকে অবহেলারও মধ্যে অবহেলাটা হচ্ছে ক্ষুদ্র উদ্যোক্তা, তারপরে তো নারী উদ্যোক্তারা আছেন। তো সব মিলিয়ে বাজেটে যাও না প্রণোদনা দেওয়া হয়েছে, আমরা দেখছি যে ক্ষুদ্র উদ্যোক্তাদের কাছে এখনো সেগুলো পৌঁছানোর একটা যে বড় অবস্থা সেটা কিন্তু তৈরি হয়নি। জি, ধন্যবাদ আপনাকে। আমি আসলে এই প্রশ্নের রেশ ধরে আমি শাফাতুল আপনার কাছে প্রশ্নটি রাখতে চাইবো যে বর্তমানের প্রেক্ষিতে ক্ষুদ্র ব্যবসায়ীদের প্রবৃদ্ধির জন্য কি আপনার কোনো পরামর্শ রয়েছে কিনা, একটু যদি বলতেন। জি, নাজনীন ম্যাডাম যেটা বললেন, আসলে সেই বাস্তবতাকে সামনে রেখে আমি কিছু পরামর্শ দিতে চাইবো। আমরা যে অভিজ্ঞতাটুকু দেখছি গত কয়েক মাসে, যেহেতু বিকাশ একটা পেমেন্ট সার্ভিসও চালায়, একই সাথে পাশাপাশি টাকা মানি ট্রান্সফার বিজনেস সেটার মধ্যে আমরা আছি। এই জায়গাগুলোতে আমরা দেখছি যে বিভিন্ন ব্যবসায় সমস্যা হচ্ছে, বিশেষ করে ক্ষুদ্র মাঝারি ব্যবসায়ীদের। তো একটা জায়গায় যেখানটায় বিশেষ করে প্রযুক্তি তাদেরকে সাহায্য করতে পারে, সেটা হচ্ছে যে ক্ষুদ্র ব্যবসায়ীদের বা ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য একটা জিনিস মাথায় রাখতে হবে যে আজকে যেটা হয়তো বিদেশের বাজারে যাওয়াটা কঠিন হতে পারে, কিন্তু পুরো দেশটাই আসলে তাদের জন্য বাজার হতে পারে। তো এখানে অনেক ক্ষেত্রে অনলাইন বা ই কমার্স সার্ভিস গুলো আমরা দেখছি যে আস্তে আস্তে গ্রো করছে। তো সেক্ষেত্রে যারা ক্ষুদ্র উদ্যোক্তা, তারা যদি আরো বেশি করে তাদের যে পণ্য বা সার্ভিস গুলো অনলাইন প্ল্যাটফর্মের সাথে যুক্ত হন, বা নিজেরাও বেশ কয়েকজন মিলে তারাও যদি অনলাইন প্ল্যাটফর্ম বা এরকম ই কমার্স সাইট গুলো তৈরি করেন, সেই ক্ষেত্রে দেখবেন যে তারা যে গ্র্যাজুয়ালি যখনই ইন্টারনেটে তারা কানেক্টেড হচ্ছেন, তারা চট করে একটা বড় গ্রাহক গোষ্ঠীর কাছে পৌঁছাতে পারবেন, মার্কেটিং করতে পারবেন। এবং সেই সাথে সে কারণে তাদের এই ফেসবুক বা ই কমার্স এই বেস ইনিশিয়েটিভ গুলো নেওয়া উচিত। আর পাশাপাশি যেটা বলবো যে অনেক ক্ষেত্রে আমরা দেখেছি যে ক্যাশ বেস ট্রানজাকশনের জন্য প্রেফারেন্স আছে, বিশেষ করে ক্ষুদ্র মাঝারি উদ্যোক্তার জন্য। কিন্তু বর্তমান সিচুয়েশনে আসলে এই যদি আপনি সারা দেশে এই আপনার পণ্য পৌঁছাতে চান, সেক্ষেত্রে ডিজিটাল পেমেন্টের আসলে কোনো বিকল্প নাই। তো ডিজিটাল পেমেন্টকেও এমব্রেস করতে হবে, যাতে তারা সহজে ই কমার্সের মাধ্যমে পৌঁছাতে পারেন এবং সেই পেমেন্ট গুলো চট করে তাদের লোকালিটিতে, তাদের কাছে, তাদের হাতের মুঠোতে টাকা চলে আসে। আর আরেকটা যেটা বলবো, যদি একান্তই দেখা যায় যে কোনো ব্যবসার আসলে তার যে পণ্য বা তার যে সার্ভিস সেটার এই মুহূর্তে চাহিদা তেমন নাই, একদমই হয়তো নাই, সেক্ষেত্রে যেটা হয়তো খুব দ্রুতই তাকে সিদ্ধান্ত নিতে হবে যে উনি অন্য কোনো কিছুতে ডাইভার্সিফাই করতে পারেন কিনা। যেমন আমরা দেখেছি যে অনেক ব্যবসায়ী কিন্তু বেশ কিছু জায়গায় তারা তাদের ব্যবসাকে চট করে ডাইভার্সিফাই করে অন্য কোনো ব্যবসায় চলে গেছেন। এবং সেক্ষেত্রে আমি একটা এক্সাম্পল দিব, যে সেদিন একটা রিপোর্ট দেখছিলাম যে ওয়ার্ল্ড ওয়াইড ধরেন ফুড শর্টেজের একটা সম্ভাবনা আছে।
যেহেতু কান্ট্রিগুলো দে হ্যাভ ক্লোজ দেয়ার বর্ডার্স এবং সেখানে ফুড শর্টেজ। আমরা জানি যে এই সিচুয়েশনে বাংলাদেশের মতো এগ্রেরিয়ান ইকোনমিতে আমাদের কিন্তু যথেষ্ট সম্ভাবনা আছে এগ্রিকালচার কমোডিটি বাংলাদেশ থেকে ইভেন এক্সপোর্ট করে। সো যারা হয়তো অনেকে গ্রামে চলে গেছেন, কিন্তু তারা যদি গ্রামেও তাদের যে শহরে যে ব্যবসার উদ্যোগগুলো ছিল সেগুলোকে সেই অভিজ্ঞতায় কাজে লাগিয়ে এগ্রিকালচার বেস কোনো কিছু গড়ে তোলেন, দেখা যাবে যে এক পর্যায়ে আমরাই একটা বড় ধরনের এগ্রিকালচারাল এক্সপোর্ট কান্ট্রি হয়ে যাচ্ছি। সো ডাইভার্সিফিকেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয়। এটাই আমার এই জায়গাটাতে একটু জেনে নিতে চাইবো, আপনি যদি সহজভাবে বলতেন যে এজেন্ট ব্যাংকিং এবং মোবাইল ব্যাংকিং এর মধ্যে আমাদের মতো সাধারণ মানুষ যারা আছে এটার বেসিক পার্থক্যটা আসলে কি? এজেন্ট ব্যাংকিং আর মোবাইল ব্যাংকিং এর একটা সবচেয়ে বড় পার্থক্য, মোবাইল ব্যাংকিংটা যখন বাংলাদেশের চালু হয় তারপর থেকে এটা খুব সেলফ সার্ভিস, আসলে ক্যাশ ইন এবং ক্যাশ আউট, অর্থাৎ টাকা আপনার অ্যাকাউন্টে আনা এবং অ্যাকাউন্ট থেকে যদি আপনার ক্যাশ হিসেবে কনভার্ট করতে হয়, এই জায়গাটায় হচ্ছে আপনি আমাদের যে এজেন্টরা আছে বিকাশ বা যে কোনো মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের এজেন্ট, সেই দোকানে আপনার যাওয়ার প্রয়োজন আছে। এছাড়া সবকিছুই কিন্তু আপনি বিকাশের যে অ্যাপ আছে বা আপনি ইউএসএসডি সার্ভিস, এটা সবারই আছে, হ্যাঁ, সেইগুলোর মাধ্যমে আপনি করতে পারবেন, আপনি নিজেই করতে পারবেন, আপনার এটার জন্য কারো কাছে যাওয়ার প্রয়োজন নাই। আর আমার দৃষ্টিতে এজেন্ট ব্যাংকিং আসলে মূলত একটু পেরিফেরিতে, অর্থাৎ গ্রাম পর্যায়ে বা একটা উপজেলা পর্যায়ে বা আরো ইউনিয়ন পর্যায়ে একটা ব্যাংকের প্রতিনিধি হিসেবে কাজ করছে, ব্যাংকের যে কিছু সার্ভিস তারা ওখানে দিচ্ছে। সো মোবাইল ব্যাংকিং এর যেভাবে ডিজাইন করা হয়েছে বাংলাদেশ, সেটা কিন্তু তৈরি হয়েছে যে গ্রাহক যাতে নিজেই তার সেবাটা ঘরে বসে তার নিজের মতো করে উপভোগ করতে পারেন। জি, ধন্যবাদ। কাজী মোস্তাফিজুর রহমান, কি আমাকে শুনতে পাচ্ছেন আপনি? হ্যাঁ, জি, আমাকে শুনতে পাচ্ছেন? আমাদের সঙ্গে আমি শুনতে পাচ্ছি। কাজী মোস্তাফিজুর রহমান, প্রজেক্ট ডিরেক্টর, ভ্যাট অনলাইন প্রজেক্ট। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনটিতে। তো আপনার কাছে আসলে আমি জেনে নিতে চাইবো, অলরেডি আমরা ইতিমধ্যে জেনে গেছি, আমাদেরকে সাফায়েতুল্লাহ বলছিলেন যে ডিজিটাল মিডিয়াতে বা ডিজিটালি আমাদেরকে অনেক বেশি অ্যাক্টিভ হতে হবে টেকনোলজিক্যালি। সো এই ভ্যাট অনলাইন প্রজেক্ট সম্পর্কে যদি আমাদের মতো সাধারণ মানুষদেরকে একটু বলতেন যে আসলে এখানে কিভাবে কাজগুলো করা হয়, তো ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য আর কি। ধন্যবাদ আপনাকে। আসলে ভ্যাট অনলাইন প্রজেক্টটি যদিও 2013 সালে শুরু হয়েছিল প্রজেক্টের কার্যক্রম। 2013 সালের প্রজেক্ট পরে এই যেহেতু নতুন আইন ভ্যাটের আইন 2012 বাস্তবায়নে নানা রকম বাধা বিঘ্ন এসেছে। তো নানা রকম বাধা বিঘ্নের কারণে এই ভ্যাট অনলাইন প্রজেক্টের কার্যক্রম বারবার ব্যাহত হয়েছে। এখন মোটামুটি যেহেতু নতুন আইনটি পুরোপুরি চালু হয়ে গিয়েছে, এই কারণে ভ্যাট অনলাইন প্রজেক্ট তার কার্যক্রম সেভাবে স্পিড আপ করেছে। ইতিমধ্যে আমরা অনলাইনে রিটার্ন রেজিস্ট্রেশন প্রসেসটাকে কমপ্লিটলি, রেজিস্ট্রেশনের বিভিন্ন ধরনের প্রসেস আছে, সবগুলো প্রসেসই অনলাইনে নিয়ে আসতে সক্ষম হয়েছি। রিটার্ন দাখিলের যে সাবমিশনের যে প্রসেসটি, এটিও আমরা অনলাইনে নিয়ে আসতে সক্ষম হয়েছি। এবং আপনি শুনে আশ্চর্য হবেন যে আমরা ই পেমেন্টের একটা মডিউল এই আগামী 16 তারিখে অনলাইন করতে যাচ্ছি। তো সেটি হচ্ছে যে ট্যাক্স পেয়ারদের সুবিধা হবে এখন থেকে, আর ট্যাক্স পেয়ারকে ব্যাংকেও ট্রেজারি জমা দেওয়ার জন্য ব্যাংকে যেতে হবে না। আর তারা তার বাসায় বসে মোবাইলের মাধ্যমে অথবা তার কম্পিউটারের মাধ্যমে ইন্টারনেটের মাধ্যমে ব্যাংকের সাথে যোগাযোগ করে সে ভ্যাটের যে ট্রেজারি আছে সেটি কিন্তু বাংলাদেশ ব্যাংকে জমা দিতে পারবেন। এই ফ্যাসিলিটিটা আমরা অলরেডি আগামী 16 তারিখে থেকে 3টা ব্যাংকের সাথে, 3টা বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে এটা করার চেষ্টা করছি। এবং ইন ফিউচারে বাংলাদেশের যতগুলো ব্যাংক আছে সবগুলো ব্যাংকে আমরা এটা করব, যাতে করে ট্যাক্স পেয়ারদেরকে অন্তত রিটার্নের সরকারি ট্রেজারি জমা দিতে তাকে আর হ্যারাসমেন্ট বা লাইনে দাঁড়াইতে বা কোনো কিছু করতে না হয়। এটি একটি মাইল ফলক আমাদের অনলাইন ভ্যাট অনলাইন প্রজেক্টের। এরপরে আমরা আরো কতগুলো কার্যক্রম হাতে নিয়েছি। এটি আগামী এই জুলাই মাসে ইনশাল্লাহ আমরা অনলাইনে নিয়ে আসবো। সেগুলো হচ্ছে যে একজন ট্যাক্স পেয়ারের বিভিন্ন রকমের ভ্যাটের ডকুমেন্টের প্রয়োজন হয়ে থাকে, এই ধরনের ডকুমেন্ট গুলো তিনি যাতে অনলাইনে পেতে পারেন সেটির ব্যবস্থা আমরা করছি, যাতে করে তিনি রিকোয়েস্ট সাবমিট করলে পরে সেই রিকোয়েস্টের বিপরীতে রেসপেক্টিভ কমিশনারগণ তাদেরকে সেই অনলাইনে সেই ডকুমেন্ট গুলো তাদেরকে হস্তান্তর করবেন। এছাড়া আরেকটা বিষয় আমরা আনার চেষ্টা করছি, সেটা হলো রিফান্ডের বিষয়টি, এটি অনলাইনে আনার চেষ্টা করছি।
এটি খুব শীঘ্রই, এটি জুলাইতে আসবে না, এটি আগস্টে আমরা চিন্তা করবো যে এটি আগস্টের মধ্যে আমরা অনলাইন নিয়ে আসবো। এছাড়া আরো কিছু এই প্রজেক্টের মোটামুটি 16টি মডিউল আছে। 16টি মডিউলই আমরা ইনশাল্লাহ অক্টোবরের মধ্যে 16টি মডিউল সবগুলোই অনলাইনে করে নিয়ে আসবো। এতে করে ফুল সিং এ ভ্যাটের যে টোটাল সিস্টেমটা ফুল সিং অনলাইন বেসড হয়ে যাবে। এবং আপনি শুনে আশ্চর্য হবেন যে এই অনলাইনের যে আমাদের প্রসিডিউরটা 2019 সালে আমরা অক্টোবর থেকে রিটার্ন প্রসিডিউরটাকে আমরা অনলাইন করেছি, এবং এই পর্যন্ত প্রায় 42,000 ট্যাক্স পেয়ার কিন্তু অনলাইনে রিটার্ন সাবমিট করছে। তো এটি একটি আমাদের জন্য একটা মাইল ফলক। আমরা আমাদের কিছু কিছু ট্যাক্স পেয়ার এখনো হার্ড কপি রিটার্ন সাবমিট করছে, কিন্তু আমরা চাচ্ছি যে তাদেরকে অনলাইনে রিটার্ন সাবমিট করার জন্য উদ্বুদ্ধ করার জন্য, এবং এই জন্য আমরা কিছু প্রোগ্রামও হাতে নিয়েছি যাতে করে ট্যাক্স পেয়ারদেরকে, যেহেতু এখন কোভিড এর সময়, এই জন্য ফিজিক্যালি তাদেরকে ট্রেনিং দেওয়া সম্ভব নয়, আমরা অনলাইনে যারা হার্ড কপি রিটার্ন সাবমিট করে তাদেরকে আমরা অনলাইনে ট্যাক্স রিটার্ন সাবমিশনের বিষয়ে একটা প্রশিক্ষণ দেওয়ার একটা কার্যক্রম হাতে নিয়েছি, এবং ইনশাল্লাহ নেক্সট উইক থেকে আমরা এই কার্যক্রমটা চালু করব যাতে করে ট্যাক্স পেয়ারদের আরো সমস্যাগুলো সমাধান হবে। ধন্যবাদ। জি ধন্যবাদ। আমি এই পর্যায়ে একটু ডক্টর নাজির আপনার কাছে চলে যেতে চাইবো যে এটি জানার জন্য যে নারী উদ্যোক্তা রয়েছে গ্রামের প্রত্যন্ত অঞ্চলেও রয়েছে, কিন্তু এই যে বর্তমানে যে বাজেটটি পাস হলো সেটি নারী বান্ধব ছিল কিনা বলে আপনি মনে করেন, একটু যদি বলতেন। এখন এবারের বাজেটে আসলে নারী বান্ধব কিনা সেটা বলার ক্ষেত্রে নারীদের কাছে অনেক কিছু সুস্পষ্ট করা হয়নি, কারণ অন্য বছর আলাদা করে একটা জেন্ডার বাজেট থাকে, ফলে সেখান থেকে অনেক কিছু নারীদের জন্য প্রকল্প, বিভিন্ন রকম কার্যক্রমটা দেখা যায়। এবার আসলে কোভিড-19 এর কারণে অনেক কিছুই ব্যয় সংকোচন করা হয়েছে বলে আমার মনে হয়, এবং সেটা ঠিক আছে যে আলাদা হয়তো বাজেট হয়নি, কিন্তু মূল বাজেটের বক্তৃতার মধ্যেই যদি কিছু বিষয় স্পষ্ট করা হতো, যেমন সরকার কিছু জিনিস দিয়েছে কিন্তু নারী উদ্যোক্তারা সেটা জানেন না, ফলে বাজেট দেখে আমাদের কাছে বেশ কিছু জিনিস হতাশই লেগেছে যে শুধু এক জায়গায় নারীদের জন্য কিছু দুস্থ ভাতা, আমি প্রত্যেকটা উপজেলায় একটি করে ডে কেয়ার সেন্টার করা হবে, এরকম দু চারটা বিষয় ছাড়া বাকিগুলো কিন্তু বাজেট বক্তৃতায় আসেনি। অথচ দেখেন বাংলাদেশ ব্যাংক এই যে সার্কুলার, সেখানে যদি আমরা দেখি তাহলে দেখবো যে 20,000 কোটি টাকার যে প্রণোদনা সরকার দিয়েছে ক্ষুদ্র মাঝারি উদ্যোক্তাদের জন্য, সেখানে কিন্তু বলা হয়েছে যে বিভিন্ন প্রতিষ্ঠান তো দিবে, যে প্রতিটা প্রতিষ্ঠান এক বছরে যে পরিমাণ অর্থ এইখান থেকে এই ফান্ড থেকে ঋণ দেবে তার 5% নারীদের জন্য দিতে হবে। অর্থাৎ আমি যদি 20,000 কোটি টাকার 5% ধরি, অর্থাৎ সবাই মিলে যদি 20,000 কোটি টাকা ঠিকভাবে ডিসবার্স করেন তাহলে তার 5% মানে 1,000 কোটি টাকা নারীদের কাছে যাওয়ার কথা। মুশকিলটা হচ্ছে যে আমি যদি এটা না জানি এবং আমি যদি এটা দাবি না করি তাহলে কিন্তু উদ্যোক্তারা অনেক সময়, নারী উদ্যোক্তারা আগেই বলেছি, পেছানোর মধ্যেও তাদেরকে যত অবহেলা করা যায় সব সময়, তো সেই জায়গাটাতে এই ইনফরমেশনটা কিন্তু নারী উদ্যোক্তাদের কাছে নাই। একটু আগে সাফায়েত ভাই খুব সুন্দর একটা কথা বলছিলেন যে আমাদের নতুন বাস্তবতায় কিন্তু অনেক কিছুতে অনলাইনে যেতে হবে, এবং অনেক ক্ষুদ্র উদ্যোক্তা যদি একা না পারেন গ্রুপে করতে পারেন। আমি এখানে একটু অ্যাড করে দিতে চাই যে অ্যাসোসিয়েশন গুলার ভূমিকা এখানে আছে। এই যে বাজেটে যতটুকু বিষয় নারী বান্ধব আছে, যা কিছু নারীদের জন্য অন্তত বরাদ্দ আছে, এইটা অ্যাসোসিয়েশন গুলা কিন্তু এই দাবিগুলো জানাতে পারে, এই তথ্যগুলোকে একত্র করে ব্যাংকগুলোকে জানাতে পারে যে না, আপনার এই প্রণোদনা থেকে যে ঋণ দিবেন তার 5% অবশ্যই নারীদেরকে দিতে হবে। এবং আমি মনে করি এটা বাৎসরিক হিসাব না দেখে, মানে এটাকে কোয়ার্টারলি দেখা উচিত যে আসলে 5% অ্যাটলিস্ট নারীদের কাছে গেছে কিনা, এবং সেখানে অ্যাসোসিয়েশন গুলা কিন্তু এই অনলাইন প্ল্যাটফর্ম গুলো ব্যবহারের যে সুযোগ সেটা করে দিতে পারেন। এবং আমাদের দেশে আপনি নিজেও হয়তো অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে দেখেছেন যে একটা বড় মানুষের চিন্তা থাকে কোয়ালিটি কি হবে প্রোডাক্টের, এবং এই কারণেই চিন্তা থাকে যে আমাদের দেশে কিন্তু রিটার্নের পলিসিটা খুবই খারাপ, যে আমরা একটা দোকান থেকে কিনলে কি আবার ফেরত দিলাম বা পাল্টায় আনলাম, অনলাইনে কেনাকাটায় এই সুযোগটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেয়া হয় না। ফলে এই যে কনজিউমারদের কনফিডেন্স বাড়ানো, এই জায়গাতেও কিন্তু কাজ করতে হবে। এবং আমি মনে করি আমরা একটা নতুন বাস্তবতায় প্রবেশ করেছি, কোভিড-19 কবে যাবে আমরা জানি না, সেই দিক থেকে আমি মনে করি অনেক নারী উদ্যোক্তাকে আসলে এগিয়ে আসতে হবে যে তারা যেন এই অনলাইন প্ল্যাটফর্মে যোগ দেন। এবং কিছু কিছু ক্ষেত্রে অবশ্য সেটা তাদের জন্য ডিফিকাল্ট, যেমন এই যে এখন কোরবানি আসছে, উত্তরবঙ্গের অনেক নারী উদ্যোক্তার কিন্তু তার উদ্যোগ হচ্ছে মূলত এই গরু মহিষ এগুলো পালন করা, এবং তাদের মার্কেটটা কিন্তু হচ্ছে এই কোরবানির সময় তাদের বেশি বিক্রিটা হয় প্রতি বছর। এখন এটা তারা এক জায়গা থেকে আরেক জায়গায় সাপ্লাই দেন। জি, আমাদের সঙ্গে থাকুন ডক্টর নাজনীন, ঠিক ফিরে আসবো এই আলোচনাটিতেই। আমি একটু সাফায়াতুল আপনার
আপনার কাছে চলে যেতে চাইবো যে আপনারা একটা বিশাল চেইন মেনটেন করছেন বিকাশ, এবং সারা বাংলাদেশে এমনকি বাইরে থেকেও প্রচুর লেনদেন হচ্ছে। তো এই বিষয়টা, এই চেইনটা টোটালি মেনটেন হচ্ছে কিভাবে করোনাকালীন সময়ে স্পেশালি? ধন্যবাদ। আমাদের যে সারা দেশে যে লেনদেন গুলো হচ্ছে সাধারণত এর এর পেছনে কয়েকটা ফ্যাক্টর কাজ করে। একটা হচ্ছে যে আমাদের শক্তিশালী একটা প্রযুক্তি আছে, যেটা আমরা চেষ্টা করি যে নিশ্চিত্র লেনদেন যাতে হয়, কারো যাতে মানে কোনো ক্ষতি না হয়, লেনদেনটা ঠিক মতো হয়। পাশাপাশি আছে সুবিস্তৃত এজেন্ট এবং ডিস্ট্রিবিউটর যে নেটওয়ার্ক সারা দেশে, আর আছে মোবাইল অপারেটর এবং ব্যাংকদের সাথে সমন্বয় একটা ইকোসিস্টেম নিয়ে আমরা কাজ করি। পাশাপাশি দক্ষ নিবেদিত আমাদের নিজস্ব কর্মী বাহিনী আছে। তো করোনার সময় যেটা হয়েছে যে করোনার শুরুর দিকে আমরা আসলে টু বি ফ্র্যাঙ্ক যে এজেন্টদের যে দোকান খোলা থাকা, তাদের ফান্ড অ্যাভেলেবিলিটি, এগুলোর ক্ষেত্রে শুরুতে কিছু চ্যালেঞ্জ হয়েছে, চ্যালেঞ্জ হয়নি তা না। তবে আমরা আসলে তাদেরকে সাথে নিয়ে স্থানীয় প্রশাসন, ডিস্ট্রিবিউটর তাদেরকে সাথে নিয়ে স্বাস্থ্যবিধি মেনে যখন এই শুরুর যে ভয়টা সেটা যখন আমরা কাটিয়ে উঠতে পারলাম, তখন দেখা গেল যে না মোটামুটি আমাদের সারা দেশের নেটওয়ার্কই আমরা আসলে চালু রাখতে পেরেছি পরবর্তীতে। তো আমি আফাদ ভাইয়ের সাথে একটু অ্যাড করি, আমি অ্যাজ এ ক্লায়েন্ট অফ বিকাশ আমি মনে করি ওনারা বেশ কিছু নতুন জিনিস করেছেন যেটা অন্য কনজিউমার হিসেবে হেল্প করেছে এই সময়ে। তারা যেটা নতুন করেছেন, যেমন আমার ক্রেডিট কার্ড থেকে আমি ইচ্ছা করলে বিকাশের টপ আপ করে ফেলতে পারছি, আমার অনলাইন ব্যাংকিং যদি থাকে আমার ব্যাংকের অ্যাকাউন্ট থেকে আমি বিকাশে টাকা ঢোকাতে পারছি। এই জিনিসগুলো হওয়ার ফলে যেটা হয়েছে যে ইটস নট অনলি ফর এন্টারপ্রেনার্স, যারা রেগুলার ধরেন এমনি আমরা কনজিউমার হিসেবে যেভাবে এই জিনিসগুলো, আমি জাস্ট এই উদাহরণটা এই জন্য দিলাম যে প্রত্যেকটা ব্যবসা যদি তার চিন্তা করে যে এই মুহূর্তের ডিমান্ড কি, তাহলে যিনি আজকে যে নারী উদ্যোক্তাটি বিউটি পার্লারের উদ্যোক্তা ছিলেন, সেখানে তো আমরা কেউ যাচ্ছি না এখন, তাদের মধ্যে অনেকে কিন্তু এখন বিউটি প্রোডাক্ট সেল করছেন অনলাইনে। উনি ফেস প্যাকটা বানিয়ে উনি ওইটা সেল করছেন। অর্থাৎ এই ইনোভেশন গুলো থাকতে হবে। আমার মনে হয় বিকাশ সেটা দেখিয়েছে। আমি ওনার অ্যাডভার্টাইজ করলাম না, বাট অ্যাজ এ কনজিউমার আই অ্যাপ্রিশিয়েট হোয়াট দে ডু। Consumer advocacy is the strongest advocacy. So thank you so much. যে না বলার জন্য আমি আসলে ওই পয়েন্টে আসছিলাম যে পরবর্তীতে এই যে মানি ট্রান্সফারের যে জায়গাটা, সেখানে আমরা এই কি বল কার্ড থেকে করা বা বিভিন্ন অনলাইন ব্যাংকিং প্ল্যাটফর্ম গুলো থেকে টাকা আনা, যাতে একজন মানুষের এই সিচুয়েশনে একদমই বাইরে যাতে না হয় সে ধরনের এটা তো আসলে আপনি যেটা বলছেন যে আমাদের মতো কনজিউমার যারা মোটামুটি একটা এডুকেশন লেভেল বিলং করে, কিন্তু একেবারে গ্রামের প্রত্যন্ত অঞ্চলের এই বিষয়গুলো কিভাবে হচ্ছে, মানে জেলিংটা কিভাবে করছেন? আসলে গ্রামের দিকে যেটা হয়েছে যে আমাদের যেটা বললাম যে ডিস্ট্রিবিউটর এবং এজেন্ট নেটওয়ার্কে শুরুর দিকে যে সমস্যাগুলো ছিল সেগুলোর পরে আমরা স্বাস্থ্যবিধি মেনে যে পিপিই বলে বা মাস্ক পরা, এগুলোর উপরে কিন্তু নিবিড়ভাবে প্রশিক্ষণ দেওয়া হয়েছে, তাদেরকে সচেতন করা হয়েছে এবং তারপরে তাদেরকে আমরা আসলে বিভিন্ন যেটা বলে যে মার্কেটে যাওয়া, সে মার্কেটে যাওয়ার কাজটা তারা করেছেন। তো যার ফলে ওনারা যখন এই কনফিডেন্সটা পেয়েছেন এজেন্ট এবং ডিস্ট্রিবিউটররা, তারপরে আমাদের পক্ষে কাজটা খুব সহজ হয়ে গেছে যে আমরা সারা দেশে এই মানি ফ্লোটা বা এই ট্রানজাকশন গুলো উইথ দ্য হেল্প অফ ব্যাংকস আমরা কিন্তু করতে পেরেছি। সেটার ক্ষেত্রে বড় ধরনের চ্যালেঞ্জ আমরা এখন পর্যন্ত আর কোনো ফেস করছি না। তো মূল জায়গাটা ওটাই যে আপনি ভয় থাকবে, সেই সাথে আপনি সবাইকে সচেতন করে কার কিভাবে নিজেকে রক্ষা করতে হবে সেই কাজটা করে কিন্তু আপনার কাজটা যদি চালাতে পারেন, দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। জি ধন্যবাদ। আমি এই পর্যায়ে একটু মোস্তাফিজুর আপনার কাছে চলে যেতে চাইবো যে আমরা বারবার ক্ষুদ্র উদ্যোক্তাদের কথা বলছি, তাদের ভ্যাট এবং ট্যাক্স পেমেন্টের ব্যাপারে ডিজিটালি আপনারা চেষ্টা করছেন, কিন্তু আপনি বলছিলেন প্রশিক্ষণের ব্যাপক প্রয়োজন রয়েছে। তো এই জিনিসটাকে আপনারা কিভাবে মেনটেন করছেন যদি আমাদেরকে একটু বলতেন। একটু আনমিউট করে নিতে হবে। আপনার মিউটটা আনমিউট করে নিলে ভালো হবে মনে হয়। আমাদের সঙ্গে থাকুন। আমি একটু নাজনীন, আপনি শুনতে পাচ্ছেন মোস্তাফিজুর? জি বলুন প্লিজ। হ্যাঁ জি, ধন্যবাদ আপনাকে। আসলে আমরা ভ্যাট অনলাইন প্রজেক্ট থেকে যে কার্যক্রমটা এখন করেছি, সে যে সমস্ত প্রতিষ্ঠান হার্ড কপি রিটার্ন সাবমিট করতেছে, আমরা তাদের একটা লিস্ট অলরেডি ফিল্ড অফিস থেকে সংগ্রহ করে নিয়েছি, যাতে করে তাদের লিস্টে সংগ্রহ করেছি এই কারণে যে আমরা যে ট্রেনিং প্রোগ্রামটা করতে যাচ্ছি সেই ট্রেনিং প্রোগ্রামে
তাদেরকে আমরা ইনভাইট করব এবং তাদেরকে পার্সোনালি আমরা মোবাইলে তাদেরকে সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করব, যাতে করে তারা আমাদের ট্রেনিং প্রোগ্রামে অ্যাটেন্ড করতে পারে। এবং ট্রেনিং প্রোগ্রামে যদি অ্যাটেন্ড করে তাহলে পরে অবশ্যই তারা অনলাইনে রিটার্ন সাবমিট করতে পারবে এবং তাদের যে এই কোভিড কালীনে তাদের যে সমস্যাগুলো হচ্ছে সেগুলো আর হবে না। আর যেহেতু আমরা এই পেমেন্টটা অলরেডি চালু করছি এবং এটা আরো এক্সপান্ড হচ্ছে, কন্টিনিউয়াস ডে বাই ডে এটা এক্সপান্ড হবে এবং তাতে এদের ট্যাক্স পেয়ারদের অন্য এই পেমেন্টের ট্রেজারির পে করার যে সমস্যাগুলো থাকছে সেগুলো কিন্তু আর থাকছে না, এগুলো অটোমেটিক দূর হয়ে যাবে। তো আমরা মনে করি যে আমাদের অনলাইন ব্যবস্থা যখন ফুল ফেজে চালু হবে তখন ট্যাক্স পেয়াররা এবং শুধু সব ধরনের ট্যাক্স পেয়ার আমি বলবো সকলেই কিন্তু ফুললি বেনিফিটেড হবে এবং তাদের তারা মানে আমাদের যে কোনো ভ্যাট অফিসে না যেয়েই তারা কিন্তু তাদের সব কাজ করতে পারবে। জি, তো এই করোনাকালীন সময় আপনারা আসলে কতটুকু সাড়া পাচ্ছেন সাধারণ জনগণের কাছ থেকে? কোনো কি ব্যতিক্রম হয়েছে আগের সিচুয়েশন থেকে এখন না, অনলাইনের আমি প্রদানের ব্যাপারে? অনলাইনে রিটার্নের ব্যাপারে করোনাকালীন সময় কিছুটা কমেছে, সেটি হলো যে আমাদের গত ফেব্রুয়ারি মাসে ছিল 42,036 জন ট্যাক্স পেয়ার অনলাইনে রিটার্ন সাবমিট করেছিল। এর পরবর্তীতে সেটি 42,000 থেকে 41,500 মতো এসেছে, অর্থাৎ 400-500 ট্যাক্স পেয়ার এই করোনাকালীন সময় হয়তো কিছুটা এদিক সেদিক হয়েছে। তো সেটা আমরা আইডেন্টিফাই করেছি এবং তাদেরকে আমরা তাদের কোনো প্রবলেম আছে কিনা সেগুলো আমরা আইডেন্টিফাই করে তাদের সাথে কথাবার্তা বলছি, যাতে করে তারাও অনলাইনে তাদের রিটার্ন সাবমিট করে। আবার অনেক ট্যাক্স পেয়ার হয়ে দেখা গিয়েছে যে তাদের আসলে অ্যাক্টিভিটিসটাই নাই, চলে গেছে, যে কারণে তারা হয়তো স্টপ হয়ে গেছে। জি, আর ডক্টর নাজনীন, আপনার কাছে আমার এবার যে প্রশ্নটি থাকবে সেটি হলো যে বেসরকারি বিনিয়োগ আমাদের বাড়াতে হবে, বৃদ্ধি করতে হবে, এবং এই যে বাজেটটা পাস হলো এর ফলে এই পরবর্তী স্টেপ গুলো আমরা কিভাবে নিতে পারি এই বেসরকারি বিনিয়োগ বৃদ্ধি করতে? দেখুন, এই মুহূর্তে যে কেউ বিনিয়োগ করার ক্ষেত্রে কিন্তু ভাববে, কারণ বিনিয়োগ করেই তো একজন বিনিয়োগকারী লাভের আশায়। এখন আগের যে বিনিয়োগগুলো আমি ইতোমধ্যে বলেছি যে ক্ষুদ্র উদ্যোক্তাদের বিনিয়োগগুলো অনেক কিন্তু পিছিয়ে পড়েছে, অনেকগুলো নষ্ট হয়ে গেছে তার পুঁজি। তিনি শ্রমিক বা তার সাথে যারা কাজ করেন তাদের বেতন দিতে ব্যয় করেছেন, নিজের খরচে ব্যয় করেছেন। সুতরাং এই মুহূর্তে আবারও ঘুরে ফিরে একই কথা যে যারা অন্তত আনুষ্ঠানিক খাতে আছেন তাদের জন্য ক্রেডিট যেটা, সেটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি দেখেন যে একটা দেশে কি পরিমাণ বিনিয়োগ হচ্ছে, এটার একটা সূচক হচ্ছে ক্রেডিট টু দ্য প্রাইভেট সেক্টর, যেটা গত মনিটারি পলিসিতে বাংলাদেশ ব্যাংক প্রাক্কলন করেছিল 14% গ্রোথ হবে। আমরা এখন এই বছর শেষে হয়তো কিছুদিনের মধ্যে মনিটারি পলিসি নতুনটা আসবে, তখন আপনারা দেখবেন যে বাংলাদেশ ব্যাংকের ডেটা দেখাচ্ছে এটা এই বছর এই ক্রেডিট টু দ্য প্রাইভেট সেক্টর মানে গ্রোথটা হয়েছে মাত্র 8 ভাগের মতো, 7.8% মতো। অর্থাৎ যেটা প্রাক্কলন করা হয়েছিল তার থেকে অর্ধেক গ্রোথ হয়েছে। এবং একটা বড় কারণ কিন্তু এই কোভিড কালীন যে গ্রোথটা হতে পারতো, যে বিনিয়োগটা হতে পারতো, সেটা হয়নি, বরং পুঁজি কমেছে। কাজে আমাদের এখন খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে এই নতুন বাস্তবতায় মার্কেটিং কিভাবে হবে, সেটা অনলাইন প্ল্যাটফর্ম গুলো ব্যবহার করে কিংবা এলাকা ভিত্তিক একটা, আমরা যেমন দেখি অনেক জায়গায় টেলিফোন ভিত্তিক অনেক শপিং মার্কেটিং কিন্তু হচ্ছে, সেই চিন্তাগুলো আমাদের করতে হবে উদ্যোক্তাদের। পাশাপাশি যেহেতু মুস্তাফিজ ভাই একটু আগে ভ্যাটের কথা বললেন, আমি যখন নারী উদ্যোক্তাদের নিয়ে কাজ করি, অনেক নারী উদ্যোক্তা কিন্তু অনানুষ্ঠানিক খাতে থেকে যান ভ্যাট আর ট্যাক্সের ভয়ে। ওনারা বলে যে, এবং এই কারণে ওনারা কিন্তু ব্যবসা বড় করতে চান না। অনেক নারী উদ্যোক্তার সম্ভাবনা আছে, বলে যে না আপা আর বাড়াবো না, বাড়াইলেই ভ্যাট ট্যাক্সের ঝামেলায় পড়তে হবে। তো আমি মনে করি এটা একটা, আমি ওনাদেরকে কংগ্রেচুলেট করতে চাই যে একটা সহজ করছেন ভ্যাটকে, এবং আমি ওনার কাছে অনুরোধ করব যে ওনারা যেন নারীদেরকে নিয়ে যে কাজ করেন যে সকল অ্যাসোসিয়েশন, সেই অ্যাসোসিয়েশনের মাধ্যমে যেন স্পেশালি নারী উদ্যোক্তাদের অ্যাওয়ারনেস রেজিং এর কিছু করেন, যে শুধু ভ্যাট দেওয়ার না, যে ভ্যাট ট্যাক্স কোনো ভয়ের বিষয় না। আমরা অনেক নারী উদ্যোক্তাকে দেখেছি তারা ব্যবসা ভালো করছেন কিন্তু তারা তার ব্যবসা রেজিস্ট্রেশনে যেতে চান না কিংবা বাড়াতে চান না এই ভ্যাট আর ট্যাক্সের ভয়। এইটাও কিন্তু দূর করতে হবে, এই ভীতিটা। আমি মনে করি এটা খুব গুরুত্বপূর্ণ আগামীতে বিনিয়োগ বাড়ানোর ক্ষেত্রে, বিনিয়োগকে ফর্মাল করার ক্ষেত্রে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় রেজ করলেন আপনি। আমি একটু সাফায়েতুল আপনার কাছে জানতে চাইবো যে আমাদের এই বাংলাদেশের প্রেক্ষাপটে ক্যাশলেস যে ইয়েটা ইকোনমি, সেটি কতটা যুক্তিযুক্ত বলে আপনি মনে করেন? প্রথমে সে যুক্তিযুক্ত যাওয়ার আগে আমার মনে হয় যে প্রয়োজনীয়তাটা একটু বলা দরকার, যে ক্যাশলেস ইকোনমি কেন দরকার। আমার কাছে মনে হয় যে আমরা ক্যাশলেস ইকোনমির রাস্তায় আছি, তবে হয়তো অন্য অনেক দেশ যেমন চায়না বা ইভেন আমাদের এদিকে অনেকগুলো দেশ আছে, তাদের তুলনায় হয়তো একটু আস্তে আস্তে যাচ্ছে।
তো প্রয়োজন কেন? প্রথম হচ্ছে যে এতে আর্থিক অন্তর্ভুক্তি যেটা আমরা বলি, সেটা কিন্তু সম্ভব যখন আপনি ক্যাশলেস ইকোনমিকে আপনি প্রমোট করবেন। এটা প্রথম দিক। সো আর্থিক অন্তর্ভুক্তি হলেই কিন্তু এই যে ভ্যাট এবং যেটা একটু আগে নাজরিন ম্যাডাম বলছিলেন, সেই কাজগুলো হবে যে আপনি সবাইকে উৎসাহিত করবেন যেন ফর্মাল নেটওয়ার্কে সবাই চলে আসে, তাতে করে আপনার সরকারের রাজস্ব বাড়বে, আমাদের এই আর্থিক লেনদেনগুলো আরো বেশি ভিজিবল হবে কি হচ্ছে না হচ্ছে। সো সেইভাবেই সেকেন্ড জিনিসটা চলে আসে যে আর্থিক স্বচ্ছতা তখন নিশ্চিত হবে। আর তৃতীয় যে দিকটা হচ্ছে যে একজন ইন্ডিভিজুয়াল বা একজন ক্ষুদ্র ব্যবসায়ীর জন্য খুব গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে তার আর্থিক নিরাপত্তা। তো অনেকে ব্যাংকে যাওয়ার জন্য যে সময় যায়, সে কারণে অনেকে কিন্তু ক্যাশ আসলে ঘরে রেখে দেন, যেটা অনেক ক্ষেত্রে তার জন্য নিরাপদ না। কিন্তু আপনি যখন এই ক্যাশলেস ইকোনমিতে যাবেন, এটা ব্যাংকিং হোক, অনলাইন ব্যাংকিং হোক বা মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস হোক, যেটাই আপনি ব্যবহার করেন না কেন, আপনার পক্ষে নিরাপদে এই টাকা ডিজিটালি স্টোর করা সম্ভব। সো এই তিনটা আমার মতে যে কেন আমাদের ক্যাশলেস ইকোনমিকে ড্রাইভ করা প্রয়োজন। এখন যদি চ্যালেঞ্জ বলেন, চ্যালেঞ্জ সব জায়গায় পৃথিবীতে প্রতিটা দেশেই আছে। বাংলাদেশের প্রেক্ষাপটে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে স্মার্টফোন ব্যবহারকারী। এইটার সংখ্যা এখনো অনেক কম, অ্যারাউন্ড 40%, হয়তো 40%-এর মতো বাংলাদেশে আছে, যেটা হয়তো মোবাইল অপারেটর এবং মোবাইল যারা হ্যান্ডসেট ম্যানুফ্যাকচার তারা চেষ্টা করছেন। এই সমস্যাটা আমাদের একটা বড় চ্যালেঞ্জ। দ্বিতীয় জায়গাটা হচ্ছে যে ইন্টারনেট সংযোগ। ইদানিং যে অনলাইনে ইউনিভার্সিটি গুলোতে যে ক্লাস হয়, সেগুলোর উপর একটা রিপোর্ট দেখছিলাম আমাদের কোনো একটা টিভি চ্যানেলে। সেখানে বলছিল যে এখনো যে ইন্টারনেট পাওয়ার জন্য ছাত্রদেরকে গাছের উপর উঠতে হচ্ছে। তো তার মানে আসলে পেরিফেরিতে বিভিন্ন গ্রাম বা এই অঞ্চলগুলোতে এখনো গুড কোয়ালিটি যে ইন্টারনেট নেটওয়ার্ক, সেটার আরো ইমপ্রুভমেন্ট করতে হবে। এটা একটা ইমপ্রুভমেন্টের জায়গা। একটা বড় জায়গা হচ্ছে সাক্ষরতা। আমাদের লিটারেসি রেটের কারণে, যদিও লিটারেসি রেট আমরা জানি যে বেশ ইনক্রিজ করেছে, কিন্তু এই যে ইংরেজিতে অনেক কিছু আসে, বাংলায় সব কন্টেন্ট এখনো হয় নাই। হ্যাঁ, সেই কারণে অনেকে নিরুৎসাহিত হন যে আসলে কি আমি পারবো এই কাজটা। তো সেখান থেকে চতুর্থ জায়গাটা আসে, বিশেষত বয়স্কদের জন্য প্রযুক্তি ভীতি একটা কাজ করে, যে আমি কি টিপতে কি হয়ে যাবে, টাকা কি সব চলে যাবে আমার অ্যাকাউন্ট থেকে। তো এই ধরনের অনেক ভীতিগুলো কাজ করে। তো এই চারটা মূল জায়গা নিয়ে আমাদের কাজ করতে হবে। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এইটা আমরা সঠিক পথে আছে, আমাদের গতি বাড়াতে হবে, এবং এই করোনার কারণে আমাদের অর্থনীতিকে আরো সুদৃঢ় করতে হলে ক্যাশলেস ইকোনমিতে আরো দ্রুত গতিতে যাওয়ার আসলে বিকল্প নাই। যত দ্রুত গতিতে এই অনলাইন প্ল্যাটফর্ম বলেন, ডিজিটাল ইকোনমি বলেন, এগুলোকে ড্রাইভ করব, তত দ্রুত আমাদের সাফল্য আসবে। জি, ধন্যবাদ আপনাকে। আমি ডক্টর নাজরিন আপনার কাছে জানতে চাইবো যে শাফায়াতুল ভাই বলছিলেন যে আসলে ইন্টারনেট পেতে যে কাছে উঠতে হচ্ছে এমন ঘটনা, এটা অবাস্তব নয়, অবশ্যই বাস্তব ঘটনা। তো এই টেলিকম বা টেলিযোগাযোগ যে সকল ব্যবস্থা রয়েছে সরকারি এবং বেসরকারি পর্যায়ে, তাদের কাছে আপনার কি কোনো কিছু বলার রয়েছে কিনা, যে কোনো উদ্দেশ্য কি দিতে চান কিনা, পরামর্শ দিতে চান কিনা, যে কিভাবে আমরা ইন্টারনেটটাকে আরো বেশি ভালো মতো পাবো? ডিজিটাল বাংলাদেশ তো। সেখানে আমি একটু অ্যাডও করে দিই, যে উদ্যোক্তাদের নিয়ে যেহেতু কথা বলছি, নারী উদ্যোক্তাদের আরেকটি জায়গা হচ্ছে তারা যে ব্যবসা বাড়াবেন, যে বিভিন্ন এক ডিস্ট্রিক্ট থেকে আরেক ডিস্ট্রিক্টে উনি যোগাযোগ করবেন, বিদেশের সাথে যোগাযোগ, অনেক নারী উদ্যোক্তার কিন্তু ইচ্ছে আছে, যিনি হয়তো সিলেটে আছেন কিংবা রংপুরে বসে ব্যবসা করছেন, কিন্তু তাদের মূল একটা জায়গায় কিন্তু তারা বলেন যে আমার ইন্টারনেটের সুযোগ সুবিধা ভালো না থাকাতে আমি যে আমার প্রোডাক্টটাকে অনলাইনে হলে আমি দেখাবো, আমি দেখিয়ে যে আমি বিজনেসটা করব, এইসব অনেক কিছু করতে পারেন। এবং তাদের একটা ভীতিও কাজ করে, আমার ইমেইল করেই কি হবে, আমি তো ইন্টারনেটের কানেকশন পাবো না, ইত্যাদি ইত্যাদি। তো আমি মনে করি যে এখানে আমাদের সময় এসেছে, আমরা ডিজিটাল বাংলাদেশের সুফল কিন্তু ভোগ করছি, আজকে ভোগ করছি, কিন্তু কারা ভোগ করছি? আমরা এই মুষ্টিমেয় কিছু মানুষজন, যারা হয়তো বড় শহরে থাকি, যাদের ইচ্ছা করলে আমি হাই স্পিড ইন্টারনেট, আমার এটা পছন্দ হলো না আরেকটা নিলাম, এমনকি ইন্টারন্যাশনাল কোনোটা আমি নিয়ে নিলাম, আমাদের অনেক ধরনের অনেক কিছু করা সম্ভব। কিন্তু আমাদের দেশের চিন্তা করতে হবে যে সাধারণ মানুষের আয়ের মধ্যে, এটা একটা বড় ব্যাপার। কিন্তু অনেক সময় হাই স্পিড ইন্টারনেট, এমনকি মোবাইল প্রোভাইডারদেরও কয়েক রকমের প্যাকেজ থাকে, আপনি দেখবেন যে কিছু প্যাকেজ আছে খুব তার স্পিডটা অনেক ভালো পাওয়া যায়, কোনো প্যাকেজে কিন্তু স্টুডেন্টরা অনেক সময় ব্যবহার করে, অবভিয়াসলি তারা পয়সা কমে করতে চায়, স্পিড ভালো না। কাজে আমি বলবো যে এটাকে কস্ট কমাতে হবে, সাধারণ মানুষের নাগালে নিতে হবে, এবং আমাদের সারা দেশে যে আমরা যেটাকে বলি ওয়াইফাই কানেকশন, তো সব জায়গায় নাই, বেশিরভাগ জায়গাতে কিন্তু করছে মোবাইলের মাধ্যমে। ফলে মোবাইল নেটওয়ার্ক দুর্বল হলে সেখানে তো দুর্বল হবেই তার ইন্টারনেট। কাজে ওয়াইফাই এর নেটওয়ার্ক যেটা, সেটা বাড়ানোর জন্য আমি মনে করি যে চেষ্টা করা উচিত। এবং আমি যতদূর জানি যে এটা কিন্তু আমাদের আইসিটি মন্ত্রণালয় নতুন একটা আইসিটি রোডম্যাপ, সেখানে
কিন্তু এই জিনিসগুলো তারা ইনক্লুড করার চেষ্টা এই মুহূর্তেই করছেন। তারা আইসিটি একটা রোড ম্যাপ আগামীর জন্য করছেন, যেটার একটা ছোট অংশের সাথে আমি আসলে ইনভলভড আছি, সেই জন্য বলছি যে তারা কিন্তু চেষ্টা করছেন যে কি করে আইসিটি রোড ম্যাপটা ব্যবহার করা যায় এই ধরনের বিষয়গুলোকে প্রমোট করতে, এবং এটা কিন্তু অনেক নতুন উদ্যোক্তা তৈরিতে আমাদেরকে হেল্প করবে। আর আমি বারবার বলতে চাই যেটা, যে আমরা এতদিন দেখেন, আমি নিজেও আমার ইন্টারনেট ব্যাংকিং থাকলেও, বিকাশের অ্যাকাউন্ট বহুদিন পর্যন্ত থাকলেও আমি কিন্তু অনেক কাজে এটা ব্যবহার করিনি। কেবলমাত্র কিছু কেউ টাকা পেমেন্ট অথবা অনলাইন কেনাকাটা করব, বিকাশে দাম দিতে হবে, এইটুকুই ব্যবহার করেছি। এখন এই কোভিড এর কারণে কিন্তু বাধ্য হয়ে আমার নিজের মনে, আমি যে এত লেখাপড়া জানি, আমার মনে হতো কি ইন্টারনেট ব্যাংকিং এ দূর কোথায় না কি হবে, আচ্ছা অফিসে যাওয়ার পথে ব্যাংকে গিয়েই আমি কাজটা করে ফেলবো। এখন যেহেতু ভয় পেয়েছি যাই না, ফলে কিন্তু আমি ইন্টারনেট ব্যাংকিং ইউজ করছি। তো আমি মনে করি দিস ইজ দ্য রাইট টাইম। এই যে আমাদের সঙ্গে থাকুন ডক্টর নাজনীন, আমি একটু মোস্তাফিজুর আপনার কাছে যেতে চাইবো। দেখুন, আমরা সোশ্যাল মিডিয়া সহজেই ইউজ করতে পারছি, ফেসবুক, ইউটিউব, টুইটার এগুলো, কিন্তু মানে এই যে ভ্যাট প্রদান অনলাইনে, এই বিষয়টি আমাদের কাছে এখনো অনেক জটিল। তো একেবারে ক্ষুদ্র উদ্যোক্তা যারা রয়েছে গ্রামে, প্রত্যন্ত অঞ্চলে, তাদেরকে উদ্বুদ্ধ করার জন্য, একেবারে নিম্নবিত্ত শ্রেণীর মানুষ যারা রয়েছেন তাদেরকে উদ্বুদ্ধ করার জন্য আপনাদের কোনো পরিকল্পনা রয়েছে কিনা? সহজভাবে কিভাবে তারা ভ্যাটটি দিতে পারবে অনলাইনে? ধন্যবাদ আপনাকে। এই কিছুক্ষণ আগে নাজনীন আপা একটা কথা বলছিলেন যে অ্যাওয়ারনেস ডেভেলপমেন্ট নারী উদ্যোক্তাদের। আসলে আমাদের ভ্যাট অনলাইন প্রজেক্ট থেকেও অ্যাওয়ারনেস ডেভেলপমেন্টের বেশ কিছু পরিকল্পনা নেওয়া হয়েছিল, কিন্তু কোভিড এর কারণে আমরা আসলে পিছিয়ে গিয়েছি। কারণ আমরা চেয়েছিলাম যে বিভিন্ন ব্যবসায়ী সংগঠন যারা আছে, প্রত্যেকটি ইন্ডিভিজুয়ালি সংগঠন ধরে ধরে তাদের মাধ্যমে তাদের যারা যারা যে সমস্ত উদ্যোক্তা এই অনলাইন সম্পর্কে তাদের অবহিত না, তাদেরকে আমরা স্পেশালি আলাদা করে তাদেরকে অ্যাওয়ারনেস, তাদেরকে আমাদের অনলাইন সম্পর্কে জানাবো এবং তাদেরকে আমরা প্রশিক্ষণ দিব। এই একটা পরিকল্পনা আমরা হাতে নিয়েছিলাম, এবং পরিকল্পনার প্রাথমিক পর্যায়ে আমরা প্রায় 260 জন, একটা সংগঠনের 260 জন উদ্যোক্তাকে আমরা প্রশিক্ষণ দিয়েছি। ঠিক তার পরবর্তীতে সেকেন্ড স্টেপে যাওয়ার পথেই আমরা কিন্তু কোভিডে আক্রান্ত হয়ে গেছি, আর এটা মানে এগোতে পারিনি। তো এইটা আসলে আমাদের একটা পরিকল্পনা আছে, যদি আমরা এখন অপেক্ষা করছি যে আমাদের এটা সামনে এই কাজগুলো আমরা করব, এবং করে যাতে করে অ্যাওয়ারনেস ডেভেলপমেন্টের ব্যবস্থা নেব। এবং একই পাশাপাশি আপনারা জানেন যে আমরা একটা এই জাতীয় রাজস্ব বোর্ড ইএফডি মেশিন চালু করা বড় এবং অনেক সময় সাপেক্ষ, সময় একেবারেই হাতে নেই, শেষ করতে হবে আজকের আয়োজনটি। মোস্তাফিজুর, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আমাদের সাথে সাফায়াতুল ছিলেন, এবং ডক্টর নাজনীন, আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় থেকে আমাদের চ্যানেল আইকে, চ্যানেলের দর্শকদের কিছু দেওয়ার জন্য। দর্শক, আপনারা দেখছিলেন ব্যাংক এশিয়া এজেন্ট অন্তর্ভুক্তির অর্থনীতি নিয়ে আজকের বিশেষ আয়োজন। আশা করি আপনাদের সবার ভালো লেগেছে। আমাদের পরবর্তী অনুষ্ঠান দেখবার অগ্রিম আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় দিচ্ছি। ভালো থাকবেন।